আলাইকুম। আপনারা অনেক মানুষ অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। আপনাদেরকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। সবাই আমার কথা শুনছেন কিনা ঠিক মতো সেটা একটু জানাবেন। আচ্ছা, আমি অনুষ্ঠানের একদম শেষে আপনাদের কয়েকজনকে সংযুক্ত করার চেষ্টা করব। কে কোথায় আছেন সেটা নিয়ে আমি মাঝে মধ্যেই এখন আপনাদের এটা জানা উচিত, মানে দেশবাসীকে জানানো উচিত, যার কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো আপনারা সংগ্রহ করুন। আমি কিছুক্ষণ পরপরই আপনাদেরকে লাইভে সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে কাজে আছি। আমি কাজে থাকলেও ল্যাপটপ সাথে নিয়ে এসেছি আজকে গাড়িতেই, যাতে আমি কাজের আসা যাওয়া, মাঝখানে বিরতি, এইসব সময়গুলোতে যাতে আমি আপনাদের সাথে যুক্ত হতে পারি। যাই হোক, মূল আলোচনায় আসি। আপনারা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন যে দেশের সার্বিক পরিস্থিতি কি। আপনারা যেমন উদ্গ্রীব হয়ে আছেন, আমি নিজেও সারাক্ষণই খোঁজ রাখার চেষ্টা করছি যে কখন কি হচ্ছে। আমার কাছে এই পর্যন্ত যতটুকু তথ্য আছে তার সবচাইতে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে যে শেখ হাসিনা সম্ভবত, মানে আমি সম্ভবত বলছি, কিন্তু আমার কাছে যিনি তথ্য দিয়েছেন তিনি গ্যারান্টি সহকারে বলেছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগপত্র দিয়েই তারপরে দেশ ত্যাগ করেছেন। এখন এই মুহূর্তে যা হচ্ছে আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। 1971 সালে যখন 16 ডিসেম্বর যুদ্ধ হয়, যুদ্ধের মানে বিজয়ের হয়, বিজয়ের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে কিছু হত্যাযজ্ঞ হয়েছে, গণহত্যা হয়েছে। সেই ঘটনাগুলোকে দায় চাপানো হয়েছে যুদ্ধ অপরাধী পাকিস্তান তাদের উপরে, কিন্তু বাস্তবিক অর্থে সেই ঘটনাগুলো ঘটিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। এই মুহূর্তে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা নিশ্চয়ই জানেন যে কিছু খবর বেরিয়েছে যে ভারত থেকে লোক আসছে, ভারত বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে অনেককে হত্যা করা হচ্ছে। আমার কাছেও এরকম দু একটা তথ্য এসেছে। অতএব এই ঘটনাগুলো যে ঘটছে সেটা আমি জানি না, কিন্তু ঘটতে যে পারে সেটা আমি কনফার্ম, কারণ এই অভিজ্ঞতা, এই ধরনের নজির 1971 সালেও এই দেশে হয়েছে। পাকিস্তানি বাহিনী যখন একেবারেই বন্দি, কোণঠাসা, তাদের আগ্নেয়াস্ত্র, তাদের গাড়ি, তাদের যন্ত্রপাতি যা আছে সবকিছু ভারতীয় বাহিনীর অধীনে, তাদের কাছে তারা যখন জিম্মি হয়ে আছে, সেই সময় পাকিস্তানি বাহিনীর পোশাক পরে তারপরে তারা গিয়ে বিভিন্ন জায়গায় ধর্ষণ, হত্যা, এই যে শেষ মুহূর্তে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা। এই বুদ্ধিজীবীরা তো কেউ মুক্তিযুদ্ধে যায় নাই, প্রতিটা বুদ্ধিজীবী রাজাকার ছিল। এই যাদেরকে 14 ডিসেম্বরে মারা হয়েছে, তাদেরকে কেন পাকিস্তান মারবে? অতএব এই মুহূর্তে তারা জানে, তারা এই যে কদিন ধরে যে আন্দোলন হলো, এই আন্দোলনের ভেতরে যারা যারা সামনে ছিলেন এরা তো খুবই ছোট বাচ্চা, তাই না? এরা তো, এদের ভেতরে ওই ধরনের অভিজ্ঞতাও নাই, এরা এইসব নিয়ে অত কিছু জানেনও না, বুঝেনও না। তাদের মনে যা চেয়েছে, যেটা সত্য তারা মনে করেছে, তারা সেটাই বলেছে, সেটাই করেছে। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের এই যে ভিডিও ফুটেজ গুলো তারা দেখছে যে কাদের কাদের ভেতরে, মানে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের তো আসলে সবচাইতে বড় যেটা, সেটা ইসলামী মূল্যবোধ থেকেই কথা বলে, এবং এটাই হচ্ছে ভারতের জন্য সবচাইতে বড় সমস্যা। দেখবেন ভারতীয় বাংলাদেশে যত ইসলামী স্কলার, বাংলাদেশে যত বুদ্ধিজীবী যারা কিনা সত্য কথাটা বলে, সেই মানুষগুলোকে ভারত গুম করেছে এই পর্যন্ত। যতগুলো ঘটনা, ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছে? কারণ ইলিয়াস আলী তিস্তা চুক্তি নিয়ে বিএনপি নেতাদের মধ্যে সবচাইতে বেশি সরব ছিলেন। তার জন্য সিলেট এলাকায় অনেক কিছুই ভারতীয় গোয়েন্দা সংস্থা করতে পারছিল না, এই কারণে তাকে করা হয়েছে। আবরারকে কেন মারা হলো? ভারতের বিরুদ্ধে কথা বলা হয়েছে। দেলোয়ার সাঈদীকে কেন হত্যা করা হলো? এই সব কিছু, এই যে জামাত ইসলামের বিরুদ্ধে কেন তাদের এত ক্ষোভ, সবই ভারতের কারণে। অতএব এই মুহূর্তে তারা দেখেছে যে কাদের কাদের ভেতরে দেশপ্রেম আছে, সেগুলোকে মারতে হবে, সেগুলোকে শেষ করতে হবে। অতএব শেষ মুহূর্তে তারা সেই ধরনের সুযোগটা নিতেও পারে। যারা আন্দোলনে ছিলেন, আমি বিশ্বাস করি আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন, এই পরিস্থিতি থাকবে না। এই কয়টা দিন আপনারা আন্দোলনে থাকেন। যদি আন্দোলনে কেউ নাও যেয়ে থাকেন, তাহলে
যারা এই কয়দিন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছেন, আন্দোলনে ছিলেন, বিভিন্ন ক্যামেরায় আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা অন্তত আত্মীয় স্বজনের বাসায় গিয়ে থাকেন। কারণ যেটা বললাম যে শেষ মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী কি আচরণ করছে, সেনাবাহিনীর কি মানে তাদের আপনাদের সামনে যে ধরনের আক্রমণাত্মক ভূমিকা রাখার জন্য শেখ হাসিনা তাদেরকে পাঠিয়েছে, আপনি গত এই কয়েক ঘন্টা দেখেছেন যে তাদের ভেতরে সেটা নাই। সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে উঠেও সাধারণ ছাত্ররা উল্লাস করছে। অতএব সেনাবাহিনী কখনো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে না, কিন্তু যেটা করবে সেই আগেও এখন হয়তো বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক পরে, সেনাবাহিনীর গাড়িতে করে এভাবে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন এগুলো করতে পারে। অতএব তাদের ব্যাপারে সাবধান হতে হবে। আর আগামীকালকে যেহেতু ছুটি দেওয়া হয়েছে, তারপরও এরপরে যেদিনই আপনার কোর্ট খুলবে, অফিস আদালত সবকিছু খুলবে, আপনাদের কাছে আমার অনুরোধ, যাদের বিভিন্ন মামলার হাজিরা দেওয়ার কথা আছে, কেউ মামলায় হাজিরা দিতে যাবেন না। কোর্ট কাচারি সবকিছু বন্ধ। এই সরকারের অধীনে কোনো বিচার কোনো কিছু চলবে না। কারণ আপনি যদি সেই পিলখানা হত্যাকাণ্ড একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিডিআর এর নিরীহ যে সৈনিক তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে দীর্ঘদিন ধরে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে। এর বাইরে যদিও সেটা একটা বিশেষ আদালত ছিল, এর বাইরে আপনি দেখেন জামাত ইসলামের নেতাদেরকে হত্যা করা হয়েছে এই আদালতের মাধ্যমে। এই দেশের আজকে যেই সংকট, সেই সংকটের শুরু যেটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেটাও আদালতকে দিয়ে। আজকে যেটা নিয়ে আন্দোলন হচ্ছে সেটাতেও তারা আদালতকেই ব্যবহার করেছে এই কোটা সংস্কার করতে গিয়ে। অতএব এই দেশের সবচাইতে বড়, আমরা যাকে পুলিশ বলেন, রাজনীতিবিদ বলেন, আওয়ামী লীগ বলেন, সবচাইতে কুকুরের ছানা হচ্ছে এই দেশের বিচারকেরা। বর্তমানে বিচার কার্যে যারা আছে, যারা এই বিচারগুলোর সাথে যেসব বিচারকরা বিশেষ করে যুক্ত ছিল, আমি সব বিচারককে খারাপ বলছি না, আমার বিশ্বাস এই বিচারকরা কোর্টে সবাই যাবে না। কারণ এরই মধ্যে অনেকেই দেশ ছেড়েছে। যারা যাবে তারা কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে বের হয়, সেই খবর দেওয়ার মতো লোকও আমার বিশ্বাস যে এই বিচারকদের মাঝখানে আছেন। তারা তাদের সাথে সমঝোতা করে, অর্থাৎ যারা আন্দোলনে আছে তাদের সাথে সমঝোতা করে তারা কোন দিক দিয়ে অফিসে আসে, কোন দিক দিয়ে যায়, এগুলো খোঁজ খবর রেখে তাদেরকে শায়েস্তা করতে হবে। বিচার কার্য চলবে না, কেউ কোনো হাজিরা টাজিরা দিতে কোনো জায়গায় যাবেন না। জেলখানায় যেসব মানুষজন আছে, নরসিংদীতে যেভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছে, বাংলাদেশের জেলখানাগুলোতে এখন 80% জামায়াত শিবির বিএনপির লোকজন বন্দী, তাদেরকে ছাড়াতে হবে। অতএব সম্ভব হলে বাংলাদেশের সবকটি জেলখানা থেকে তাদেরকে উদ্ধার করতে হবে। আমরা কয়েকজনকে যুক্ত করার চেষ্টা করব। আমি খুব বেশিক্ষণ থাকতে পারবো না, আমার আবার কাজে ঢুকতে হবে। সো আমার হাতে 8 থেকে 10 মিনিট সময় আছে। আপনারা, আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা পারেন খুব সংক্ষিপ্ত আকারে, আর দয়া করে আমি আমার কাছে যে তথ্য যতটুকু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এরপরে যদি কারো কাছে কোনো তথ্য থাকে সেটা জানাবেন। বাড়তি কোনো কথা বলে সময় নষ্ট না করার জন্য অনুরোধ থাকলো। আমরা শুরুতেই আমার সাথে যুক্তই ছিলেন জনাব নূর আমিন ভাই। নূর আমিন ভাইকে আমি যুক্ত করছি। আমিন ভাই, আপনি শুনছেন? আমিন ভাই, জি, আপনি আমার পাশেই আছেন, আমরাও দুজনই ম্যানহাটনে আছি। কাজের মাঝখানে থেকেই আপনাদের সাথে যুক্ত হয়েছি। যাই হোক, কি অবস্থা আমিন ভাই, বলেন কি বলতে চান, বলেন আপনি একটু। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। সালাম দেওয়াতে হয়তো সবাই বলবেন যে আমি তো রাজাকার, আসলে আমি তো রাজাকার বাচ্চা, রাজাকারের নাতি। সেই সুবাদে বলতে চাই, লং স্টোরি শর্ট, ভূমিকায় না গিয়ে বর্তমান পরিস্থিতিতে যা হচ্ছে, আমি জাস্ট একটাই কথাই বলি যে আমি যখন বাসার থেকে কাজের থেকে বাসায় যাইতেছিলাম, আমার ওয়াইফ কখনো রাজনীতি বা এগুলো নিয়ে ইন্টারেস্ট না। তো আমি ঘরে যাওয়ার সাথে সাথে বললো যে আরে বাচ্চা ছেলেদের এইভাবে মারতেছে। কারণ তার ফিলটা হয়েছে যে আমার শালী, তার বোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। লাকিলি ভাগ্যবশত সে গ্রামে ছিল, যার ফলে কোনো সমস্যা নাই। কিন্তু সে ফিল করতেছিল যে ওই জায়গাটায় তার বোনটা আছে। তো আমার বলতেছে যে কি করা যায়। তো সেই সুবাদে আমি বাংলাদেশের মানুষকে বলবো যে যারা মা আছেন, বাবা আছেন, বাহিরে যান,
আপনার ছেলেদের সাথে যাওয়ার সময় কিছু পানি আর কিছু খাবার যতটুকু সম্ভব সাথে নিয়ে যান। আরেকটা জিনিস আমি ছাত্র ভাইদের বলি, সেটা হইলো হাসিনা যেমন ইন্ডিয়া থেকে মুভি আনছে, বাংলাদেশে সিরিয়াল আনছে, ওখান থেকে তো শিক্ষা নেন। তামিল মুভি দেখেন, ওসব মুভি দেখেন কিভাবে একটা মানুষের প্রতিশোধ নিতে হয়। ইভেন ইন্টারনেটের যুগে, ইভেন সোশ্যাল মিডিয়ার যুগেও, হাউ ইউ ক্যান টেক রিভেঞ্জ, ইউ লার্ন ফ্রম দেয়ার অ্যান্ড ডু ইট। এইভাবেই আমাদের প্রতিশোধ নিতে হবে। আর ইলিয়াস ভাই যে বলছে যে হাসিনা বাংলাদেশে আছে কি আছে নাই, এটা সঠিক কি সঠিক না, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এটা চিন্তা করার কিছুই নেই। কারণ কি ওই হাসিনার লোক আওয়ামী লীগ থেকে, ডিজেভাই থেকে ওরা অনেক সময় মিথ্যে তথ্য মানুষের মাধ্যমে ছেড়ে দেয়। তো ওই দিকে না তাকায় প্রত্যেকটা লোক রাস্তায় থাকবেন। আর সর্বশেষ, যেহেতু শর্টকাট বলতে চাইতেছি, অনেক কিছু বলার আছে। আর সর্বশেষ যেটা বলি, এটা হলো হাসিনা লেখা একটা বই থেকে উদ্ধৃত করি। হাসিনা তার যখন সে বিরোধী দলে ছিলেন, তখন সে বলছিলেন যে প্রত্যেকটা আর্মি, প্রত্যেকটা অফিসারের অ্যাড্রেস আমাদের জানা আছে, কে কোথায় আছে, কার কোথায় তার ছেলেরা আছে, কোথায় তার বউ বাচ্চা আছে, কোথায় কে পড়ালেখা করে। সো প্লিজ আর্মি ভাইরা, ইউ নো হোয়াট উই মিন, হোয়াট আই মিন, অ্যান্ড হোয়াট দ্যাট টাইম হাসিনা মিন। সো অনেকে শিক্ষিত লোক আছে, আমি তো অত শিক্ষিত না, হাসিনাই বলি, কারণ ও রাতের ভোরের প্রধানমন্ত্রী, বিনা ভোরের প্রধানমন্ত্রী, ও হইলো দুষ্টু শয়তান চুন্নি। তোরে মাননীয় বা মাননীয় প্রধানমন্ত্রী বলার কোনো এখানে যুক্তি নেই। ধন্যবাদ সবাইকে। ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ইব্রাহিম ভাই বলেন। ধন্যবাদ সবাইকে। ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ। আরেকজনের কাছে কেমন আছেন ভাই, কি অবস্থা বলেন? আপনি দেশের ভাই আমার এখন কিছুক্ষণ আগে আমি একটা সূত্রে খবর পাইছি, ইনশাল্লাহ ঢাকা সহ মোটামুটি এখন শ্রমিকেরা মাঠে নেমে গেছে। ইনশাল্লাহ আমাদের আন্দোলন অতি সনিকট, ইনশাল্লাহ আল্লাহর মতে বিদায় আমাদের সনিকট হবে। আর একটা কথা হয়েছে ভাই, আমরা যে যারা প্রবাসী আছি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে ইনশাল্লাহ সবার সাথে পরামর্শ করে বাংলাদেশের যাদের হেল্প দরকার, তাদের দরকার এগুলো করার জন্য। আর একটা কথা হচ্ছে ভাই, হ্যালো কথা বলবেন? জি জি শুনতেছি। আর একটা কথা হচ্ছে ইনশাল্লাহ, আরেকটা কথা হচ্ছে ভাইয়া, এই মুহূর্তে এই ফ্যাসিস্ট সরকারকে নামাতে হলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমি কোন আন্দোলন বুঝি না, সব নেতা বুঝি না, সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। ইনশাল্লাহ এই ফ্যাসিস্ট সরকার বিদায় হবে, অতি শীঘ্রই বিদায় হবে। আর সেনাবাহিনী ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ গুলি করবে না, সবাই একসাথে হলে ইনশাল্লাহ সবাই ফাঁসা থাকবে, এটাই আমার কথা ভাইয়া। ইনশাল্লাহ। জি জি রাশেদুল ভাই বলেন, যে কথা বলা শেষ হলে আপনি বের হয়ে যান, হ্যাঁ, নিজে থেকেই। সালাম। জি নিজে থেকে বলেন। জি আমি কোনো রাজনীতি করিনি, আমি আপনার মাধ্যমে সবাইকে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো যে আমাদের মানসিক যেটা বুদ্ধি, সেটা আমাদের কোথায় যাচ্ছে। মেন কথা হলো যে বর্তমানে সময় আমরা দেখছি যে অনেক আওয়ামী লীগের সারবোয়ালরা বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট করে যে আমরা দেশের বাইরে আছি, তোরা দেশে আয়, তোদের দেশের মা বাপরা নেই, এইরকম ভাবে হুমকি দিচ্ছে আর কি। সবার মাধ্যমে, আপনার মাধ্যমে একটা কথা শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। আচ্ছা জি, আল্লাহ হাফেজ। আপনি ওকে। আনোয়ার এমডি পরান, জি পরান ভাই বলেন। পরান ওমর। আমি দুবাই থেকে বলছি। আমি বাংলাদেশ আমার ভাইদেরকে একটা উদ্দেশ্য করে কথা বলবো, আপনি আমার শুনতে পাচ্ছেন? জি 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 বলেন। জি আমি বলবো প্রত্যেকটা থানা, যেভাবে আপনার নরসিংদী জেল ভাঙা হয়েছে, প্রত্যেকটা থানা থেকে গিয়ে আগুন লাগিয়ে যেভাবে হোক, যেভাবে লড়াই করতে চায়, প্রত্যেকটা থানা কেন্দ্রে আন্দোলন করতে হবে, তাহলে সরকারের পতন করা যাবে। আর একটা হলো প্রত্যেকটা পুলিশের ফ্যামিলিগত আক্রমণ করতে হবে।
প্রত্যেকটা পুলিশের ফ্যামিলিগত আক্রমণ করলে পুলিশ আর রাস্তা নেই, আমার ভাইদের বুকে গুলি করবে না। যদি বাংলা প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, এমনটাই মন্তব্য করেছেন রিজভী। মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার 7 ডিসেম্বর বেলা 11:30টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকেই, বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনেরা। বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না। তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা। যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম, অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষেরা বাস করে। পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ওরা ভারত এত দূর গেছে, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা ছিঁড়ে ফেলেছে, কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ করেছে তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রাব্বানির পোস্ট। ৭১-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার, এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জে.এস. গোলাম রাব্বানি। শুক্রবার ৬ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি গোলাম রাব্বানির পোস্টে লেখেন, একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা, যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা, সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। অন্য দলগুলো